প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি কারবার সম্পর্কিত রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রশ্নটা যে উপস্থাপন করেছে এটি একটি এক্সেপশনাল অঙ্ক। এইখানে মূলধনের পরিমাণ দেওয়া আছে। XYZ এর মূলধন ছিল 90,000, 75,000, 65,000 পয়লা জানুয়ারি তারিখে, এবং ওই একই তারিখে তাদের আবার চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল। এক্সএস ছিল ক্রেডিট উদ্বৃত্ত 10,000, ওয়াইএস ছিল ডেবিট উদ্বৃত্ত 4,000, জেডএস ছিল ক্রেডিট উদ্বৃত্ত 6,000। এটি এক্সেপশনাল অঙ্ক। মূলধনের উদ্বৃত্ত দেওয়া আছে, আবার চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে, এবং চলতি হিসাবের উদ্বৃত্ত আবার ডেবিট ক্রেডিট লিখে দেওয়া আছে। এবার অন্যান্য তথ্যাবলীর মধ্যে রয়েছে চুক্তি শর্ত মোতাবেক মূলধনের উপরে 6% সুদ ধরতে হবে। এই সুদটা মূলধনের উপর ধরতে হবে। এই যে আমাদের চলতি হিসাবের যে উদ্বৃত্ত আছে এর উপরে ধরার প্রয়োজন নাই, শুধুমাত্র মূলধন হিসাবের উপর সুদ ধরতে হবে। এছাড়াও জেড 10,000 টাকা ঋণ প্রদান করে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ওয়াই 250 টাকা বেতন পাবে, আর নিট আয় ছিল এত টাকা। তো এই তথ্যের আলোকে ক নাম্বারে বলছে ওয়াইয়ের বার্ষিক বেতনের পরিমাণ কত। তো ক নাম্বার আমি মুখে মুখে বলে দিচ্ছি। ক নাম্বার একদম সহজ। 1 মাসে বেতন 250 টাকা হলে 12 মাসে বেতন কত? তাহলে ওয়াইয়ের বার্ষিক বেতন সমান এই 250 গুণ 12 সমান 3,000 টাকা হবে। আমি আবারও বলছি, ক নাম্বারের উত্তর হবে, আমি গ আর ঘ করে খ আর গ করে দিব, বাট ক নাম্বারটা মুখে মুখে বলছি। ওয়াইয়ের বেতন হবে 250 গুণ 12 সমান 3,000 টাকা হবে। তো যাই হোক, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলেছে। তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য XYZ এর এই যে লাভ লোকসান আবন্টন হিসাবে ছক অঙ্কন করলাম। ডেবিট ক্রেডিট লিখতে হবে, ছক অঙ্কন করলাম। ছকের টাকার কলাম আমি 2টা টেনেছি, একটা টানলেও হবে, সমস্যা নেই। এইবার এখানে লিখব। তো লেখার সময় ডান দিকে লিখব নিট মুনাফার পরিমাণ, প্রশ্নে দেওয়া ছিল সেটা আগে লিখব ডান দিকে, আর বাম দিকে ব্যয়গুলি লিখব। তো আমরা কি দেখে অঙ্ক করব? একটা কাজ করি, প্রশ্নটা নিয়ে আসি। তো প্রশ্নটা আমি নিয়ে আসলাম। প্রশ্নটা আনার কারণে উপরের অংশ কিছু ঢাকা পড়ে গেছে, যাক যেখানে লিখবো সেখানে ফাঁকা আছে, সমস্যা নেই। এই যে সবার শেষে বলেছে ডিসেম্বর 2022 তারিখে কারবারের নিট মুনাফা ছিল 27,000, এটা লিখব নিট মুনাফা বলে 27,620 টাকা। প্রশ্ন দেওয়া ছিল সবার শেষে। ওটা লেখার পরে আমরা এই বাম দিকে লিখব মূলধনের সুদ, অংশীদারদের চলতি হিসাব লিখতে হবে। একটি বিষয় বলে রাখি, এই অঙ্কটা কিন্তু স্থিতিশীল মূলধন পদ্ধতিতে। তো এই ধরনের অঙ্কে যদি কোনো অঙ্কে চলতি হিসাব থাকে তাহলে আমাদের মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, উত্তোলনের সুদ, এই জাতীয় তথ্যগুলি মূলধন হিসাবে না লিখে চলতি হিসাবে লিখি। সেজন্য এই অংশীদারদের চলতি হিসাব লিখলাম, মূলধন হিসাব না লিখে। এবার মূলধনের সুদ। মূলধনের সুদ XYZ এর মূলধন ছিল কত? 90,000, 75,000, 65,000। এর উপরে আমরা সুদ ধরবো 6%। 90,000-এর 6% আছে, নামগুলো আগে লিখে নিই। XYZ 90,000-এর 6%, 6 নাম 54, এই 5,400 টাকা। 75,000-এর 6%, 4,500 টাকা। 65,000-এর 6%, 3,900 টাকা। অর্থাৎ এই যে 6% সুদ বলেছে না, তো মূলধনের উপরে পার্সেন্টেজ কেটে কেটে লিখলাম। এখানে কিন্তু এই চলতি হিসাবের উপর সুদ ধরতে বলেনি, তাই চলতি হিসাবের সুদ লিখি নাই। এবার মূলধনের সুদ লিখেছি। ঋণ আছে, তাই না? ঋণ 1 জুলাই তারিখে 10,000 টাকা ঋণ নিয়ে এসছে, তা হাফ বছরের সুদ হবে। আমরা এই যোগ করে এখানে লিখব। এবার চলতি হিসাব, ঋণের সুদ। তো ঋণের সুদটা সাধারণত ঋণ হিসাবে লিখলে হয়, আর যেহেতু চলতি হিসাব আছে, ঋণ হিসাবে এখানে করতে বলেনি, তাই ঋণের সুদটা চলতি হিসাবে লেখা যাবে, সমস্যা নেই। তবে মূলধন হিসাবে ঋণের সুদ লেখা যাবে না, কিন্তু চলতি হিসাবে লেখা যাবে। আচ্ছা, এবার ঋণের সুদ কত টাকা? এই 10,000 টাকার উপরে 6% ধরে 600, তার অর্ধেক 300। 10,000 টাকার উপরে 6% ধরতে হবে, কারণ কিছু না বলে 6% সুদ ধরতে হয় ঋণের উপর, আর তার অর্ধেক 6 মাসের, যেহেতু 1 জুলাই বলেছে তাই 300 টাকা। আর কি আছে? প্রতি মাসে ওয়াই বেতন পাবে। তো ওয়াইয়ের চলতি হিসাব বেতন হবে এই 250-কে 12 দিয়ে গুণ করে 3,000 টাকা। এই 3,000 টাকা হচ্ছে ক নাম্বারের উত্তর। ঠিক আছে, ক নাম্বারের উত্তরটা আমি বলে দিই না, করে দিই না, তোমাদের করতে বলেছি, সহজ। আর তো কিছু দেখছি না এই অঙ্কে, আর তো কিছু দেখছি না। এবার কি করব? আমরা যোগ বিয়োগ করব। ওইদিকে একটি মাত্র আইটেম আছে, আর এদিকে 3টা আইটেম, তারপরে ওইটা বেশি, ওইটা 27,000, আর এটা সব যোগ করে মনে হয় 16,000 হবে। তো এটা যোগ করে এখানে লিখব, ওইটা এখানে নিয়ে আসবো, 2 দিকে ডাবল দাগ দিব। ওইটা ওখানে নামাই এদিকে নিয়ে এসে 2 দিকে ডাবল দাগ দিলাম। এবার এটা থেকে 3টা বিয়োগ করে এখানে একটা টাকা হবে, এটা থেকে 3টা বিয়োগ করে এখানে একটি টাকা লিখব। এই টাকাটা হচ্ছে মুনাফার অংশ, সবাইকে ভাগ করে দিব, XYZ।
কিভাবে ভাগ করে দিব? এইখানে কিন্তু মুনাফা বন্টনের অনুপাত কি দেয়া আছে? দেয়া নাই মনে হচ্ছে। মুনাফা বন্টনের অনুপাত দেয়া যদি না থাকে তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে সমান হারে পাবে। এটাকে 3 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা সমান হারে দিব। 3 দিয়ে ভাগ করে আমাদের হচ্ছে 3506.666 এরকম হচ্ছিল। তো আমরা কি করলাম, প্রথমে পয়েন্ট বাদ দিয়ে 7 টাকা করে দিলাম। পয়েন্টের পরে যদি 666 বারবার আসছিল, দুজনকে 7 টাকা করে দিলাম আর নিচে একজনকে 6 টাকা দিলাম, তাহলে যোগফলটা মিলবে। সবাইকে যদি 7 করে দিই তাহলে আবার 1 টাকা বেশি হয়ে যাবে, প্রবলেম। সেই জন্য মিলানোর জন্য আমাদের একটু হেরফের করেছি, সমস্যা নেই, এভাবে করা যাবে। তো এই হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব থেকে এই মুনাফার অংশ পেলাম, বন্টনযোগ্য। এবার আমাদের গ নাম্বারে বলেছিল সম্ভবত চলতি হিসাব প্রস্তুত করতে, অংশীদারদের ওয়াই আর জেডের চলতি হিসাব প্রস্তুত করতে। এই ওয়াই আর জেড মাঝখানে প্রথমে এক্স করতে বলেনি, ওয়াই আর জেড বলেছে। তো ওয়াই জেডের চলতি হিসাব নির্ণয় করার জন্য আমরা যাই। এখানে একটি বিষয়, এই যে মূলধন বাদে বাকিগুলি সব চলতি হিসাবে আসবে, মূলধন আর ঋণ বাদে বাকিগুলি আসবে। তো যাই সমাধানের চেষ্টা করি। মূলধন আসবে না, বাকিগুলি আসবে। এই যে আমি উপরে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম চলতি হিসাব করার জন্য। চলতি হিসাবের ছক আমরা এইভাবে অঙ্কন করে লিখেছি, তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা, ওয়াই জেড, এখানে ওয়াই জেড, এক্সের করতে বলেনি, দুইজনের বলেছে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করি, এইখানে এক্সেরটা তো বাদ, ওয়াইয়ের টাকা দেওয়া আছে 4000 টাকা ডেবিট, 4000 টাকা ডেবিট। তো ডেবিট দিকে লিখতে হবে ওয়াইয়েরটা, আর জেডেরটা লিখতে হবে ক্রেডিট দিকে। ব্যালেন্স বিডি বলে জেডের ঘরে ক্রেডিটে লিখবো 6000 জেডের ঘরে, আর ওয়াইয়ের ঘরে ডেবিটে লিখবো এই 4000। আমি আবার বলছি, অনেক শিক্ষার্থীর এটা জটিল মনে হতে পারে। দুই দিকে ব্যালেন্স বিডি লিখবো, দুই দিকে ব্যালেন্স বিডি লিখে ওয়াইয়ের লেখা ডেবিট, তাই ওয়াইয়ের টাকাটা ডেবিট দিকে লিখলাম ওয়াইয়ের ঘরে, আর জেডের ক্রেডিট, তাই জেডের ক্রেডিট দিকে লিখলাম। এটা খেয়াল রাখবো কিন্তু। এবার বাকিগুলো লিখবো, বাকিগুলি কি মূলধনের সুদ আছে, মূলধনের সুদ এখানে লিখবো। এখন এখানে একটা বিষয় আছে, এখানে মূলধন বসে না কিন্তু মূলধনের সুদ বসবে চলতি হিসাবে, বিষয়টি মনে রাখবো। মূলধনের সুদ বের করেছিলাম আমরা, ওয়াইয়ের কত আর জেডের কত সেই টাকাটা লিখবো। তো ওয়াইয়ের এবং জেডের টাকা, ওয়াইয়ের হচ্ছে এইটার উপরে পার্সেন্টেজ কেটেছিলাম, আর জেডের এইটার উপরে পার্সেন্টেজ কেটেছিলাম, কেটে কেটে আমরা খ নাম্বারেও বের করেছিলাম 6% না কত পার্সেন্ট যেন, হ্যাঁ এই যে 6%। এবার বেতন পাবে, হ্যাঁ একজন বেতন পাবে, ওয়াই বেতন পাবে। তাহলে ওয়াইয়ের বেতন ও ঋণের সুদ একবারে লিখতে পারি। হ্যাঁ, এই ঋণ পাবে যে জেড ঋণ নিয়ে এসছে, ওয়াই বেতন নিয়ে এসছে, আলাদা আলাদা লিখলে ভালো হতো, বেতন একবার। তো এই অঙ্কে অবশ্য উত্তোলন নাই, উত্তোলন থাকলে এইদিকে লিখতাম, বাম দিকে লিখতাম উত্তোলনের সুদ। তো এখন আরেকটা আইটেম বাকি আছে, এই যে মুনাফার অংশ। তো বন্টনযোগ্য মুনাফা ওয়াইয়েরটা জেডেরটা লিখলাম, তাই না? ওই কিছুক্ষণ আগে যেটা বের করেছিলাম সেটা, আর কিছু লেখার নাই। এবার এইখানে দাগ দিব, এইখানে দাগ দিব, দিয়ে এগুলো যোগ করে লিখবো। এটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখবো, দুটো যোগ করে লিখলাম। এই যোগফলটা এখানে নিয়ে আসবো, আবার এই যোগফলটা এইখানে নিয়ে আসবো। এটা যোগ করে এখানে লিখেছি, এটা যোগ করে এখানে লিখেছি। প্রথমটা প্রথমে নিয়ে এসেছি, দ্বিতীয়টা দ্বিতীয়তে নিয়ে এসেছি। এবার দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। ডাবল দাগ দেওয়ার পরে এখন কি করব? এখন জের করব, ব্যালেন্স করব। এখান থেকে উপরের আইটেম বাদ দিই, বাদ দেওয়ার কিছু না থাকলে এটাই উপরে লিখে দিব। আবার এটা থেকে এটা বাদ দিয়ে লিখব, লক্ষ্য করি এখানে ব্যালেন্স সিডি লিখব, দিয়ে এটা থেকে এটা বাদ দিয়ে এই টাকাটা হলো, আর এইটাই উপরে লিখে দিব। এটা থেকে এটা বাদ দিয়ে এটা পেলাম, আর এটাই উপরে লিখে দিলাম। এটা হচ্ছে ব্যালেন্স সিডি ডিসেম্বর 31 তারিখ। এবং এই ব্যালেন্স সিডিটা ওই দিকে চলে যাবে, এখানে লিখব ব্যালেন্স বিডি বলে প্রথমটা প্রথমের ঘরে, শেষেরটা শেষের ঘরে। এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব চলতি হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।